বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল রংপুর। আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় লাভ ক্ষতি ও সমানুপাত নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বের ক্লাসে লাভ ক্ষতি নিয়ে ক্লাস করেছিলাম। আজকে আমরা ওই দ্বিতীয় অধ্যায়ের 2.3-এর গতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, সেই সাথে গতি সংক্রান্ত এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে। তো তোমরা তোমাদের পাঠ্য বই অনুশীলনী 2.3-এর 15 নম্বর অঙ্কটা দেখো। আমরা এই অঙ্কটা সমাধান করব। তো তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে আছো, বই খাতা খোলো। 15 নম্বর অঙ্কটা, একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে? আমরা ওই নিয়মে আগেই শিখে আসছি যে আমরা 16 দিন, 12 দিন, 20 দিনে কাজ করতে পারা দেওয়া আছে। আমরা যদি একক অবস্থায় আসি তাহলে যোগ করে আমরা কি কত দিনে কাজ করতে পারবে এটা বের করতে পারবো। আমরা আসি এই অঙ্কটার সমাধান। তো একটা কাজ ক খ একত্রে কত দিনে করতে পারে? 16 দিনে। তাহলে ক খ একত্রে ক খ একত্রে 16 দিনে করতে পারে। একবার সম্পূর্ণ কাজ বা একটি কাজও আমরা লিখতে পারি, একটি কাজ। অতএব ক খ একত্রে একদিনে করতে পারে। তাহলে একদিনে নিশ্চয়ই তোমরা যেমন আগে শিখে আসছো যে কম কম হলে ভাগ হয়। তাহলে 1/16 এত অংশ কাজ, এত কি কাজের থাকে এত অংশ কাজ। তাহলে আমরা ক খ এর একদিনের কাজ বের করলাম। অনুরূপভাবে আবার 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 ক ও গ একত্রে কয় দিনে? 12 দিনে করতে পারে একটি কাজ। 12 দিনে করতে পারে একটি কাজ। অনুরূপভাবে তাহলে আমরা দেখতে পাবো ক গ একত্রে একদিনে করতে পারে। 1/12 এত অংশ কাজ। তাহলে আমরা ক খ এর একদিনে কাজ বের করলাম, খ গ এর একদিনে কাজ বের করলাম এবং পরে আছে ক গ একত্রে 20 দিনে করতে পারে এবং ক গ একত্রে 20 দিনে করতে পারে। 20 দিনে করতে পারে একটি কাজ। অতএব ক ও গ একত্রে একদিনে করতে পারে 1/20 এত অংশ। তাহলে আমরা প্রথমে দুইজনের একদিনে কাজ বের করলাম, পরে দুইজনের একদিনে কাজ বের করলাম, সর্বশেষ ক ও গ এর একদিনে কাজ বের করলাম। তাহলে এই একদিনের কাজ এখানে ক ও খ আছে দ্বিতীয় লাইনে, ক ও গ তৃতীয় লাইনে ক ও গ। তো আমরা এই একদিনের কাজগুলো যদি যোগ করি, যেহেতু আমাদের অঙ্কটা করতে বলছে যে তারা তিনজন একত্রে কাজটি কত দিনে করতে পারে। তিনজন ব্যক্তি, ক একজন ব্যক্তি, খ একজন ব্যক্তি, গ একজন ব্যক্তি। তাহলে আমরা দুইজনের একদিনের কাজের একটা অংশ বের করলাম, পরে
অতএব প্রথম ছিল আমার ক খ, কারণ আমরা ও মানে এটা দুইটা সমষ্টি, আমরা যোগ চিহ্ন দিতে পারি ক যোগ খ। তৃতীয় ছিল খ যোগ গ, তৃতীয় ছিল ক যোগ গ, একত্রে একদিনে করতে পারে তাহলে আমরা অংশগুলো যোগ করে নিই। আমরা ক খ একদিনে কাজ বের করছিলাম 1/16 অংশ, যোগ খ গ একদিনে কাজ বের করছিলাম 1/12, যোগ ক ও গ একদিনে কাজ বের করছিলাম 1/20। এত অংশ কাজ আমরা একটু যোগ করে নিই। বাম দিক থেকে যদি আসি তাহলে এখানে দেখা যাচ্ছে ক দুইবার আছে, ক দুইবার, গ দুইবার, তাহলে 2 ক যোগ 2 ক যোগ 2 গ একত্রে একদিনে করতে পারে, একদিনে করতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই ছোট ক্লাস থেকে শিখে আসছো যে ভগ্নাংশ যোগ করতে গেলে হরগুলা লসাগু করে নিতে হয়। তো তোমরা অন্য জায়গায় 12, 16 এবং 20 লসাগু করে নাও। 12, 16, 20 ভাগ করে লসাগুটা অন্য জায়গায় রাখ করে দেবা। 16, 12, 20 আমরা এই লসাগুটা যদি করি সবগুলোকে 4 দিয়ে হয়ে যায়। 4 × 4 = 16, 3 × 12, 4 × 4 = 20 আর যায় না। তো এখানে গুণ করে দেখো 5 দিয়ে যদি ধরি আমরা 4 × 16 আর এখানে 3 × 48, 48 কে 5 দিয়ে গুণ করে দিই অথবা সহজভাবে গুণ করতে পারি। 4 × 5 = 20, 20 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 80, 80 কে 3 দিয়ে গুণ করলে 3 আসে 24, 240। এই ভগ্নাংশ হরগুলো লসাগু হলো 240। এখানে খেয়াল করে দেখো যে আমরা 16, তাহলে এই লসাগুর সময় খেয়াল করে দেখবা যে 4 আর 4 16, 16 বাদ দিলে কি থাকে 15 থাকে। তাহলে আমার 240 কে 16 দ্বারা ভাগ করলে 15 থাকে। 15 দ্বারা উপরের সংখ্যাকে গুণ, 15 কে 15 যোগ 12, দেখো এখানে 3 4 12, তাহলে 4 5 20 বাকি থাকে। তাহলে পরের অংশটা হলো 20 আর 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 4 12 থাকে। এত অংশ কাজ। আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে 2 কমন সংখ্যা, তাহলে 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন নিলে আমরা 2 যদি কমন নেই তাহলে ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করতে পারে। আমরা লবগুলো যোগ করে নিই। 7 দিয়ে 7, 3 আর 4, 47 হচ্ছে 240। একটা অংশ কাজ। এখন যেহেতু ক খ গ এর দ্বিগুণ কাজটা একদিনে করতে পারে 47/240, অতএব ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করতে পারে। তাহলে 2 গুণ ছিল, তাহলে 2 দিয়ে আমরা কত ভাগ করে দেবো 47, নিচে হলো 240 গুণন 2, এত অংশ কাজ। তো নিচে আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে ওখানে হলো 47, নিচে হলো 2 গুণ 4, 4 গুণ 8, এত অংশ কাজ। তাহলে আমরা এখানে কি পাইলাম ক খ গ এর একদিনের কাজ পাইলাম। আর আমাদের অঙ্কটা কি করতে বলছে কাজ কি কত দিনে করতে পারে, মানে সম্পূর্ণ কাজ বা এক কাজ কত দিনে করতে পারে। আমরা কাজের অংশ বের করছি 480, 47 অংশ, 480, 47 অংশ। এখন আমরা শুধুমাত্র এই অঙ্কটার লাইনটা যদি উল্টো করে সাজাই লিখি তাহলে অঙ্কটা আমার চলে আসবে। তাহলে আমরা অংশটা আগে লিখবো, দিনটা পরে লিখবো। ক খ ও গ, খ ও গ একত্রে কি করে 480, 47 এত
অংশ কাজ করে কয়দিন আমরা বের করছি? একদিনে। অতএব ক খ ও গ একত্রে এক বা সম্পূর্ণ কাজটাকে এক দ্বারা হয়, তাহলে আমরা এক কাজ কত দিনে করতে পারি বা সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারি? এক অংশ কাজ করে আমরা জানি যে এক মানে কম মানে কি ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দ্বারা ভাগ হয়। তো যেহেতু বামের সংখ্যাটা ভগ্নাংশ, সেক্ষেত্রে কি হবে? উল্টায় যাবে, গুণ চিহ্ন দিয়ে উল্টায় দেবো আমরা। 1 গুণন 480 নিচে হলো 47 এত দিন। তাহলে 480 নিচে হলো 47, তোমরা তো ভাগ করে দেখো কত হয়। 480 কে 47 দ্বারা ভাগ করলে আমার 10 সমস্ত 47 10 এত দিন। তাহলে আমাদের এই অঙ্কটার সমাধান আসলো কত দিনে কাজটা শেষ করতে পারবে? সম্পূর্ণ কাজটা করতে 10 সমস্ত 47 10 দিন সময় লাগবে। আমরা অন্য একটা সমাধানে চলে যাই। তাহলে আমরা কি পেলাম? উত্তর পেলাম 10 সমস্ত 47 10 এত দিন। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে পরবর্তীতে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা পরবর্তীতে দেখে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা সমাধানের দিকে যাই। আমি শুরুতেই তোমাদের যেহেতু বলছিলাম যে গতি সংক্রান্ত, আমরা আসলে এই অনুশীলনীতে গতি সংক্রান্ত কাজ করব। তো গতি সংক্রান্ত কাজ মানে গতিবেগ, তোমরা ছোট ক্লাস থেকেই পড়ে আসছো বা আগের ক্লাসেও পড়ে আসছো। গতিবেগ মানে হলো একক সময় অতিক্রান্ত দূরত্ব। তো বিশেষ করে এই অনুশীলনীর এই গতি সংক্রান্ত অঙ্কগুলোয় তোমাদের বেশি সমস্যা হয়ে থাকে। তো স্রোতের অনুকূল এবং প্রতিকূল দুটা জিনিস। অনুকূল শব্দটা হলো স্রোত যেদিকে যায়। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে বাতাস প্রবাহিত হয়, যখন বাতাস প্রবাহিত হয় সেই দিকে যদি কোনো যানবাহন চলে, ধরো পা চালিত রিক্সা, তাহলে দেখা যাবে যে রিক্সাটা তাড়াতাড়ি চলতে থাকে। এর কারণটা হলো যে একটা হলো যে রিক্সাটাকে চালায় নিয়ে যাওয়া হয়, সেই সাথে সাথে বাতাসও কী করে ওর উপর বল প্রয়োগ করে। তো অনুকূল মনে হলো দুটো বেগের যোগফল, আর প্রতিকূল মনে হলো দুটো বেগের বিয়োগফল। স্রোত যেদিকে যায় সেদিকে যদি সাঁতার কাটতে যাও, তাহলে তুমি নিজেও হাত পা চলায় সামনের দিকে অগ্রসর হবা, আবার স্রোতও কী করে ওই দিকে টেনে নিয়ে যায়। আবার উল্টা পাশ থেকে যখন আসার চেষ্টা করো তখন কী হয়, তুমি নিজে আসার জন্য কী করো, চেষ্টা করো, কিন্তু স্রোত বাধা দেয়। যদি তোমার চেষ্টাটা বেশি হয় তাহলে দেখা যাবে তুমি কি স্রোতকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে আসতে পারবে। আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক লিখি। 17 নম্বর অঙ্ক তোমরা দেখো, স্রোতের অনুকূলে একটি নৌকা। স্রোতের অনুকূলে বই দেখো 17 নম্বর অঙ্ক। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়। আমি শুরুতে তোমাদের গতিবেগ বলছিলাম, গতিবেগ মানে একক সময় অতিক্রান্ত দূরত্ব। তো এখানে 4 ঘন্টায় 16 কিলোমিটার যায়, তাহলে এখানে আমাকে একক সময়ের মধ্যে 1 ঘন্টায় কতটুকু যায় ওইটাই হলো গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে আমরা অঙ্কটা শুরু করি। স্রোতের অনুকূলে নৌকাটি কত সময় কত অতিক্রম করে? 4 ঘন্টায় 36 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায়। 4 ঘন্টায় যায় কতটুকু যায়? 36 কিলোমিটার। 36 কিলোমিটার। অতএব স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায়। আমরা যেহেতু শুনতে বলছিলাম যে গতিবেগ মানে একক সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে 1 ঘন্টায় যায়। 36 এসে আসলে 4 এত কিলোমিটার, 436 তাহলে 9 কিলোমিটার। আমরা অনুকূলে গতিবেগ পেলাম। অনুকূল শব্দটার অর্থটা আমি বলছিলাম স্রোত যেদিকে যায় মানে দুটা বেগের যোগফল।
আমরা অনুকূলে বেগ পেলাম 1 ঘন্টায় যায় 9 কিলোমিটার। আবার কি, তাহলে অনুকূলের গতিবেগ মানে দুটা বেগের যোগফল। তাহলে আমরা একটু ভাঙে লিখতে পারি। অতএব নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, যেহেতু অনুকূল শব্দটা অর্থ বলছিলাম দুটা বেগের যোগফল, তাহলে নৌকা যোগ স্রোত কত পাইছি আমরা? 9 কিলোমিটার পার ঘন্টা। এই পার ঘন্টার সংখ্যা করতে হলে যে 1 ঘন্টায় 9 কিলোমিটার। আর দেওয়া আছে কি দেওয়া আছে, তোমার বই প্রশ্নের মধ্যে দেওয়া আছে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। তার মানে স্রোতের বেগটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে স্রোতের গতিবেগ, দেওয়া আছে স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? স্রোতের গতিবেগ 3 কিলোমিটার, 3 কিলোমিটার পার ঘন্টা। 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, প্রতি ঘন্টায় বলা আছে, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার। তাহলে আমরা যদি দুটো সমীকরণ খেয়াল করি, এই সমীকরণ দুইটা যোগ বিয়োগ কাজ করা যায়। যেহেতু প্রথম সমীকরণে দুইটা বেগের যোগফল, দ্বিতীয় সমীকরণে একটা বেগের যোগফল। তাহলে আমরা এই দুটো সমীকরণ যদি বিয়োগ করে নিই, তাহলে বিয়োগ করলে আমরা এর আগেও বলছি যে পাটিগণিতের অঙ্ক বীজগণিতের নিয়মে করা যায়, কিন্তু বীজগণিতের অঙ্ক পাটিগণিতের নিয়মে করা যায় না। তো সেক্ষেত্রে দুটো সমীকরণকে আমরা বীজগণিতের নিয়ম অনুসারে যদি বিয়োগ করি, বীজগণিতের নিয়ম অনুসারে যদি বিয়োগ করি, বীজগণিতের নিয়ম অনুসারে যদি বিয়োগ করি, তাহলে দেখা যায় স্রোত কি হয়, স্রোত এবং স্রোত বাদ যায়। তাহলে অতএব নৌকার গতিবেগ, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে আমরা দেখা যাচ্ছে যে পূর্বাক্ষ বিয়োগ করলাম, তাহলে 6 কিমি পার ঘন্টা। তো আমাদের সমস্যাটা বলতে ছিল নৌকার গতিবেগ কত। আমরা নৌকার গতিবেগ বের করে ফেললাম। অনেক সহজ অঙ্কটা, শুধুমাত্র তোমরা খেয়াল করবে যে অনুকূল মানে হলো দুটা বেগের যোগফল, আর প্রতিকূল মানে হলো দুটা বেগের বিয়োগফল। এখানে দুটা বেগের অনুকূলের বেগটা আমরা বের করে নিলাম, একটা যে কোনো একটা গতিবেগ যদি দেওয়া থাকে তাহলে অপরটা বের করা যায়। এবার আসলে ওই জাতীয় পরে আরেকটা অঙ্ক আছে 18 নম্বর অঙ্ক। তোমরা যদি খেয়াল করে দেখো 18 নম্বর অঙ্কটা কি বের করতে বলছে। 18 নম্বর অঙ্কটাতে একই জাতীয়, যেহেতু তোমাদের এই গতিবেগ সংক্রান্ত অঙ্কটা অনেকের বুঝতে সমস্যা, এই জন্য দুইটা অঙ্কই আমরা গতি সংক্রান্ত করে দিই। তো 18 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, 18 নম্বর অঙ্কটা আমার কি দেওয়া আছে। 17 নম্বর অঙ্কে অনুকূলের বেগ আমরা বের করে নিয়ে একটা বেগ দেওয়া ছিল, অপরটা বের করছি। কিন্তু 18 নম্বর সমস্যাটার মধ্যে আমাদের সমাধান করতে বলা হয়েছে যে স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে, 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ। আর স্রোতের এখানে স্থির পানিতে জাহাজের গতিবেগ, আগের অঙ্কটা স্রোতের গতিবেগ দেওয়া ছিল, পরের অঙ্কটাতে জাহাজের গতিবেগ দেওয়া আছে। তাহলে আমরা তো আগেই বলে নিছি যে দুটা বেগ যদি দেওয়া থাকে সেটা যোগ অবস্থায় থাক আর বিয়োগ অবস্থায় থাক, আর আরেকটা দ্বিতীয় গতিবেগ যদি দেওয়া থাকে তাহলে যোগ অথবা বিয়োগ করে আমরা পরবর্তী গতিবেগটা বের করি। তো আগের অঙ্কটাতে অনুকূলের গতিবেগটা দেওয়া ছিল, গতিবেগটা আমরা বের করে নিয়েছি। 18 নম্বর অঙ্কটাতে স্রোতের অনুকূলে না প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ, তাহলে স্রোতের অনুকূলে না প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে এখানে নৌকার জায়গায় জাহাজ আসতেছে, জাহাজটি কত ঘন্টায় যায়, জাহাজটি বলা আছে 11 ঘন্টায় যায়, জাহাজটি 11 ঘন্টায় যায়, কত কিলোমিটার পথ অতিক্রম করে, 77 কিলোমিটার। তাহলে 77 কিলোমিটার, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ
11 ঘন্টায় যায় 77 কিলোমিটার। এখান থেকে আমরা গতিবেগটা বের করে নিই। অতএব স্রোতের প্রতিকূলে জাহাজ কি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়, তাহলে 77 নিচে আসলো 11। তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে 7 কিমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? প্রতিকূলে গতিবেগ। তোমাদেরকে আগে বললাম যে প্রতিকূল মানে হলো দুটা গতিবেগের বিয়োগ। কোন দুইটা গতিবেগ? ওই যানবাহন, ক্ষেত্রে জাহাজ বা নৌকা, জাহাজের গতিবেগ বিয়োগ হলো স্রোতের গতিবেগ। আর আমাদের দেওয়া আছে কি প্রশ্নের মধ্যে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ। স্থির পানি মানে যেখানে কি নাই, স্রোত নাই, তার মানে স্থির পানি মানে একটা প্রকৃতপক্ষে জাহাজের গতিবেগ। তাহলে আমরা এটা লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে? স্থির পানিতে জাহাজের গতিবেগ। তার মানে জাহাজের গতিবেগ ইকুয়াল কত দেওয়া আছে? স্থির পানিতে জাহাজের গতিবেগ দেওয়া আছে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার মানে এখানে গতিবেগ আকারেই দেওয়া আছে। প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 9 কিলোমিটার। 9 কিলোমিটার, 9 কিমি। আর আমরা উপরের লাইনে কি বের করলাম? প্রতিকূলে গতিবেগ। প্রতিকূল শব্দটা অর্থ বললাম যে দুইটা গতিবেগের বিয়োগফল। তাহলে ওই লাইনটা আমরা নিচে লিখলাম। নিচে কি? জাহাজের গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, ইকুয়াল কত বের করছি আমরা উপরের লাইনে? 7 কিলোমিটার। আমি আসলে জাহাজের গতিবেগটা এখানে উপরে লিখছি। কেন লিখছি? আসলে ওই যে দেখো যে জাহাজের গতিবেগটা বেশি আর প্রতিকূলের গতিবেগটা কম, তাহলে বেশির থেকে কম বিয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে এই কারণে আমি ওই লাইনটা নিচে লিখছি 7 কিমি। তো এখানে দুটো সমীকরণ আমরা আগেই বলছি যে সমীকরণ যদি আমরা পাই, দুটো সমীকরণ পাই, তাহলে সমীকরণ দুটো যোগ অথবা বিয়োগ করে কি করা যায়? একটা রাশির মান জানা থাকলে অপর রাশির মান বের করা যায়। তো এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করে নিই, এখানে বিয়োগ করলে তোমরা সমীকরণে জানো যে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, উভয় পক্ষের চিহ্নের পরিবর্তন। তো জাহাজের গতিবেগ মাইনাস জাহাজের গতিবেগ, জাহাজ বাদ গেল, তাহলে কি থাকলো? স্রোতের গতিবেগ। তাহলে অতএব স্রোতের গতিবেগ 2 কিলোমিটার। তা আমরা পেয়ে গেলাম স্রোতের গতিবেগ 2 কিলোমিটার। এখন গতিবেগ লেখার সময় অবশ্যই এককটা খেয়াল করবা। এখানে 9 কিলোমিটার পার ঘন্টা, আমরা একক সময় অতিক্রান্ত দূরত্ব বলছিলাম। তাহলে আর প্রতিকূলে গতিবেগটা আমরা বের করছি যে 1 ঘন্টা 7 কিলোমিটার। তাহলে 7 কিলোমিটার পার ঘন্টা আর হলো এখানে বের হলো 2 কিলোমিটার পার ঘন্টা। আমরা গতিবেগ বের করে দিলাম। আগের অঙ্কে নৌকার গতিবেগ আর পরের অঙ্কে আমরা স্রোতের গতিবেগ আমরা বের করলাম। তাহলে অনুকূল বা প্রতিকূল যে গতিবেগই দেওয়া থাকে, আমরা গতিবেগ বের করে সেখান থেকে যোগ অথবা বিয়োগ করে একটা রাশি যদি দেওয়া থাকে তাহলে অপর রাশির মান বের করা যায়। এই গতিবেগ সংক্রান্ত আমরা দুটো অঙ্ক বললাম। তোমাদের এই চ্যাপ্টারে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হলো যে একটা ট্রেন কি একটা প্ল্যাটফর্ম অথবা একটা সেতু অতিক্রম করে। তো তোমরা যারা রেলগাড়িতে উঠছো, যে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ কি? অর্থটা হলো প্ল্যাটফর্মটা পুরা এই মাথা থেকে ও মাথা অতিক্রম করা, সেই সাথে সাথে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করা। এই সংক্রান্ত দুটো অঙ্ক আছে। আমি একটা অঙ্ক দেখে দিই তোমাদের 23 এবং 24 নম্বর অঙ্ক। তাহলে তোমাদের যদি গতিবেগ সংক্রান্ত কোনো সমস্যা থাকে পরবর্তীতে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, আমি সময় মতো দেখি তোমাদের সমাধান করার চেষ্টা করব। আর একটা অঙ্ক দিয়ে শেষ করব। আমি কি দেওয়া আছে আমি একটু আগেই বললাম যে একটা প্ল্যাটফর্ম অথবা একটা সেতু অতিক্রম করার অর্থটা হলো যে ওই প্ল্যাটফর্ম বা সেতু দৈর্ঘ্য অতিক্রম করা, সেই সাথে সাথে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তোমরা 23 নম্বর অঙ্কটা দেখো। 23 অঙ্কটা হলো 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তো একটা ট্রেন কি করে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। তোমাদের আগে বলতে হবে সেতু, ধরো এটা একটা সেতু,
আমাদের সেতুটা অতিক্রম করবে। কি কি অতিক্রম করে? এটা হলো সেতু। সেতুটা আমি যদি কি করতে চাই, একটা ট্রেন অতিক্রম করতে চাই, ধরো একটা ট্রেনটা কি করলো, ট্রেনের ইঞ্জিনটা বগি আছে, ট্রেনের ইঞ্জিনটা সেতুর এক মাথায় উঠলো, তারপর পুরা সেতুটা অতিক্রম করলো। অতিক্রম করার পর ট্রেনের পিছন প্রান্ত যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কি সেতু অতিক্রম করা শেষ হয় না। তাহলে দেখো, সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য যখন অতিক্রম করে তখন কি সেতু অতিক্রম করা হয়। তো এই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটার সমাধান যেটা বের করতে বলছে যে সেতুটার দৈর্ঘ্য কত, আর কি দেয়া আছে গতিবেগ দেওয়া আছে। তো গতিবেগ থেকে আমরা এই সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য, এটা যদি আমার ট্রেন হয় তাহলে দুইটা দৈর্ঘ্য অতিক্রান্তের সময়টা আমরা বের করে, দুইটা দৈর্ঘ্যের অতিক্রান্ত সময়টা বের করে আমরা কি করতে পারবো, দুইটা দৈর্ঘ্য যদি আমি সমষ্টি বের করতে পারি, একটা বিয়োগ করলে অপরটা পাওয়া যাবে। তো আমরা দেখি অপরটার ক্ষেত্রে দেওয়া আছে ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তো ট্রেনটার দৈর্ঘ্য তো আর কিলোমিটারে হবে না, কাজে আমাকে এটা ছোট এককে নিয়ে যেতে হবে। তাহলে আমরা আগে প্রথমে এই কাজটা করবো। আমরা জানি কি জানি, এককগুলো আমরা ছোট এককে নিয়ে যাই। 1 ঘন্টা সমান 1 ঘন্টা ইকুয়াল হলো 60 মিনিট এবং 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। অতএব 1 ঘন্টা সমান 1 ঘন্টা ইকুয়াল 60 গুণন 60 এত সেকেন্ড। তাহলে এখানে গুণ করলে 3600 সেকেন্ড। তাহলে সময়টা আমরা ছোট এককে নিয়ে আসলাম, একইভাবে দৈর্ঘ্যটাকে আমরা ছোট এককে নিয়ে আসি। আবার 1 কিলোমিটার সমান আবার 1 কিলোমিটার ইকুয়াল, তোমরা সবাই জানো 1 কিলোমিটার মানে 1000 মিটার। 1000 মিটার। তো আমাদের গতিবেগটা কত দেওয়া আছে? দেওয়া আছে যে 48 কিলোমিটার, ঘন্টায় 48 কিলোমিটার যায়। অর্থাৎ 48 কিলোমিটার ইকুয়াল 48 কিলোমিটার সমান 1000 গুণন 48, 48,000 মিটার। 48,000। তাহলে আমরা গতিবেগটা কি বের করলাম? সেকেন্ড এবং মিটারে। তো এখন আমাদের সমস্যাটা কি দেয়া আছে যে ট্রেনটি 30 সেকেন্ডে, তাহলে সময়টা দেয়া আছে। কোনো ঐকিক নিয়মে জানো, যেটা দেয়া থাকে সেটা বাম পাশে লিখতে হয়, আর যেটা বের করতে হয় সেটা ডান দিকে যায়। ট্রেনটি কি করে আমরা বের করে নিই। ট্রেনটি আমরা অঙ্কটা করতেছি 30 নম্বর অঙ্ক। ট্রেনটি 3600 সেকেন্ডে যায়। যেহেতু আমার 30 সেকেন্ডের সাথে অতিক্রম করার সময় দেয়া আছে, তাহলে 3600 সেকেন্ডে যায়। কতটুক যায়? 48,000 মিটার। 48,000 এত মিটার। অতএব ঐকিক নিয়মে আমরা আসি ট্রেনটি 1 সেকেন্ডে যায়। 48,000 ভাগ হলো 3600। আমরা কত সময় বের করবো? আমাদের দেওয়া আছে সেতুটা অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে অতএব ট্রেনটি 30 সেকেন্ডে যায়। 30 সেকেন্ডে যায় 48,000 গুণন 30, নিচে হলো 3600। আমরা চটপট কাটাকাটি করে নিই। আমরা যদি 100 দিয়ে কাটি, তাহলে 100 দিয়ে কাটলে এখানে 36, আর এখানে 100 দিয়ে কাটলে আমার 480। আমার দেখা যায় যে 12 দিয়ে কাটা যায়। 12 দিয়ে কাটলে 3 12 36, 3 12 দিয়ে কাটলে 4 12 48, 4 এখানে 40 হয়। আবার 3 দিয়ে 30 কে কাটাকাটি করা যায়। 3 দিয়ে যদি আমরা কাটি 30 কে কাটলে 10, তাহলে গুণ করে নিলে 40 আর 10 গুণ করলে 400 মিটার। তা আমরা কি বের করলাম এখানে? ট্রেনটি 30 সেকেন্ডে যায় 400 মিটার, তার মানে মোট সে 30 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করে। তো এখানে যেহেতু সেতুটা অতিক্রম করে, তাই এই 400 মিটারের মধ্যে নিশ্চয়ই সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য আছে। তার মধ্যে এখন তোমরা অঙ্কটা দেখো, ট্রেনটি
সেতুর দৈর্ঘ্য বের করতে বলছে। আর শুরুতে অঙ্কটার কি দেয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে বা এই জাতীয় অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করবা যে সেতু অতিক্রম করা অথবা প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হলো দুটো দৈর্ঘ্য অতিক্রম করা। ওই ভাষাটা আমরা লিখব। ট্রেনটিকে কি অতিক্রম করতে হলে, ট্রেনটিকে সেতু অতিক্রম করতে হলে তার নিজের দৈর্ঘ্য সহ সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। ট্রেনটিকে সেতু অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ সেতু অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তো সেতু দৈর্ঘ্য সহ অতিক্রম করতে হয়। সেই সেতু দৈর্ঘ্য সহ অতিক্রম দূরত্ব আমরা 400 মিটার বের করছি, আর দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য হলো 100 মিটার। অতএব সেতু দৈর্ঘ্য তাহলে 400 মিটার, 400 মিটার থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা যদি বিয়োগ করি 100 মিটার, তাহলে আমার আসতেছে 300 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো একটা জিনিস অতিক্রম করা মানে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করা, আর দুইটা দৈর্ঘ্যের অতিক্রান্ত দূরত্ব যদি পাই আর একটা দেওয়া থাকে তাহলে অপরটা দৈর্ঘ্য পাওয়া যায়। সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা সেতুর দৈর্ঘ্য বের করলাম। আবার যদি সেতুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করা যাবে। এইভাবে পরের অঙ্কটা সমাধান করার চেষ্টা করবা। তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আবার পরের অধ্যায় 3 অনুশীলনী আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।